2000-এরও বেশি ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দাবি করা হয় বিএনপির বিরুদ্ধে দেশ জুড়ে চলছে আন্দোলন। পরে দেখা গেল দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভিডিওটি ভিন্ন ঘটনা, কিন্তু ততক্ষণে এই অপতথ্য দেখা হয়েছে প্রায় 20 লক্ষ বার। ওদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ছবিযুক্ত একটি ফটো কার্ড প্রচার করে দাবি করা হয় তিনি নাকি বলেছেন পদ্মা সেতুর ডিজাইন তারেক রহমানের করা। পরে যাচাই করে দেখা গেল এটাও মিথ্যা তথ্য। মজা করে নাকি এই গুজব ছড়ানো হয়েছিল। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ছবিযুক্ত একটি ফটো কার্ড পোস্ট করে দাবি করা হয় তিনি নাকি বলেছেন তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। পোস্টটি ক্রমাগত বিভ্রান্তি ছড়াচ্ছে। তখন ফ্যাক্ট চেক করে রিউমার স্ক্যানার টিম জানায় দাবিটি মিথ্যা। ইকবাল হাসান মাহমুদ টুকু এমন কোনো মন্তব্য করেননি। মূলত একটি সার্কাজম পেজ থেকে তার নামে এটা প্রচার করা হয়েছিল। পরবর্তীতে সেটা অনেকেই ছড়িয়ে দেয়। ওদিকে প্রায় সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ছবি সংযুক্ত একটি ফটো কার্ড প্রচার করে দাবি করা হয় তিনি বলেছেন পদ্মা সেতুর ডিজাইন তারেক রহমানের করা। তবে যাচাই করে দেখা গেল এমন কোনো মন্তব্য রুহুল কবির রিজভী করেননি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই একটি ভুয়া মন্তব্য প্রচার করা হয়েছে। মূলত গুপ্ত টেলিভিশন নামে একটি সার্কাজম ধর্মী ফেসবুক পেজ থেকে দাবিটি সূত্রপাত হয়েছে। পেজটি গত 21 এপ্রিল ফটোকার্ড আকারে দাবিটি প্রচার করেছিল, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এখানেই শেষ নয়, বিএনপির কার্যালয়ে কি হচ্ছে দেখুন এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে ভয়েস ওভারের মাধ্যমে দাবি করা হয় বিএনপি কার্যালয় সাধারণ মানুষ ঘেরাও করে আন্দোলন করছে। এরপর বিশ্লেষণ করে জানা যায় দাবিটি মিথ্যা। এটি কোনো আন্দোলনের দৃশ্য নয়। মূলত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে প্রথমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের দৃশ্য এটি। দর্শক, আজকের অপতথ্যের ধরন বিশ্লেষণ করে দেখা গেল মজা করার নামে গুজব ছড়াচ্ছে বেশ কিছু ফেসবুক পেজ। সার্কাজমের নামে এসব অপতথ্য ছড়ানো নতুন ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়া যে কোনো তথ্য বিশ্বাস না করার পরামর্শ তাদের। একই সাথে মূলধারার গণমাধ্যমের উপর আস্থা রাখার তাগিদও দিলেন তারা। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আগে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। যুক্ত হচ্ছে তার সাথে। অধ্যাপক মেজবাউল আজম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পর্যায়ের এই আয়োজনে। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। এবারকার প্রতিবেদনে আমরা যে 3 থেকে 4টা অপতথ্য বা গুজবকে তুলে এনেছি, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আমার নজরে এসেছে, 2 থেকে 3টাই আমরা দেখছি বলা হচ্ছে সার্কাজম শব্দটা ব্যবহার করা হয়, অর্থাৎ মজা করার ছলে যে কোনো অপতথ্যকে হাজার হাজার অ্যাকাউন্টে হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। জানতে চাই আসলে এই ধরনের অপতথ্য ছড়ানোর যে নতুন ধরন এসেছে, অর্থাৎ সার্কাজম বা মজা করে কোনো একটি তথ্যকে ছড়িয়ে দেওয়া কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে বা পক্ষে, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন এবং এটি কি মানুষকে বিভ্রান্ত করছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। তথ্য প্রযুক্তির যে ব্যাপক যে বিস্তার বিশ্বব্যাপী, তার অংশ হিসাবে বাংলাদেশে এই তথ্য প্রযুক্তির ব্যাপক বিস্তারের একটি ফলে উদ্ভূত একটি নতুন চ্যালেঞ্জ হচ্ছে এই গুজব, যেখানে তথ্য প্রযুক্তি কে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহারের মধ্য দিয়ে এই অপতথ্যগুলো খুব সহজে মানুষের কাছে ছড়ানো হচ্ছে। এবং শুধু ছড়ানো হচ্ছে এটাই না, পাশাপাশি নতুন নতুন এমন চটকদার কতগুলো কৌশল এখানে আবিষ্কার করা হচ্ছে প্রতিনিয়ত, করে সেই কৌশলগুলো প্রয়োগ করে এমন ভাবে এটাকে সামনে নিয়ে আসা হচ্ছে যাতে মানুষ খুব দ্রুত এটা চোখে পড়ার সাথে সাথে যে মানুষ এটার জন্য বিশ্বাস করে নেয়। আর যে সমস্ত দেশে শিক্ষার হার কম, মানুষের মধ্যে সচেতনতা কম, সেই সমস্ত দেশে এই অপতথ্যগুলো ছড়ানোর ঝুঁকি ঠিক তত পরিমাণ বেশি। তো সেই প্রেক্ষাপট থেকে এই ধরনের অপতথ্য মানুষের মধ্যে ব্যাপকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। এবং আপনি স্ট্যাটিস্টিক্স যদি এগুলো কিছু কিছু চোখে পড়ে, আমাদের স্ট্যাটিস্টিক্স গুলো দেখলে দেখি যে মোবাইল ব্রাউজিং করার সাথে সাথে যখনই চোখে পড়ে
একটা বিশাল সংখ্যার মানুষ এটার সাথে সাথে এটা বিশ্বাস করে নেয় এবং এটা যাচাই করার কোনো পদ্ধতি থাকে না এবং এই বিষয়ে তাদের মধ্যে কোনো সচেতনতা নাই, কোনো প্রশিক্ষণ নাই এবং কি পদ্ধতিতে এটা আইডেন্টিফাই করবে যে এটি গুজব বা এই পেজটা হচ্ছে ফেক বা এই নিউজটা হচ্ছে ফেক, এটা কি পদ্ধতিতে তারা আইডেন্টিফাই করবে এই বিষয়ে কোনো এডুকেশন তাদের মধ্যে নাই। তো এই প্রেক্ষাপটে এটা ব্যাপকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে আমাদের সোসাইটিতে। আর পাশাপাশি আপনি যেমনটি বললেন যে বিশেষজ্ঞরা মূলধারার গণমাধ্যমের উপর আস্থা অর্জনের জন্য একটা আহ্বান জানিয়েছে, সেটি সত্য। কিন্তু পাশাপাশি মূলধারার গণমাধ্যম যখন একটা আস্থা হারানোর মতো অবস্থায় চলে যায়, তখনও কিন্তু মানুষ অনেকটা এই ফেসবুকের আশ্রয়ে চলে যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আপনি ঠিকই আশ্রয়ে চলে বলেছেন যায়। মেজবাউল আসম। এই বিষয়টি নিয়ে জি। পরবর্তীতে আমার প্রশ্ন রয়েছে, আমি সেই সময় আপনার কাছে জানতে চাইবো। তবে তার আগে আরেকটা বিষয়ের দিকে আমি একটু আসতে চাই, সেটা হচ্ছে যে পরিমাণ আমরা রাজনৈতিক অপতথ্য এবং গুজব আমরা ছড়াতে দেখছি এবং যে ধরনের প্রযুক্তির ব্যবহার এখন সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে কোনো একটি সাক্ষাৎকারের কোনো একটি অংশ কেটে নিয়ে এসে সেটার শব্দ বদলে দিয়ে, সেটার কথা বদলে দিয়ে এবং সেটার যে উদ্দেশ্যে বলা সেরকম বদলে দেওয়া কিন্তু এখন খুব সহজেই করা যাচ্ছে। এই ধরনের অপতথ্য যখন ছড়ানো খুব সহজ হয়ে দাঁড়ায়, তখন একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন একজন সরকারের পক্ষে আসলে এই বিষয়গুলো সামাল দেওয়া কতটা সহজ বা কতটা চ্যালেঞ্জিং? জি, এই চ্যালেঞ্জটা যেহেতু নতুন, তো এই চ্যালেঞ্জটাকে কিভাবে আপনার প্রোটেক্ট করা যাবে, কিভাবে ফেস করা যাবে, সেই বিষয়ে পলিসি মেকানিজম এখন পর্যন্ত আমাদের দেশে প্রণীত হয়নি এবং এটার জন্য যে পলিসি প্রণয়ন করতে হবে, যে মেকানিজম তৈরি করতে হবে এটাকে কমব্যাট করার জন্য, সেজন্য যে বিশেষজ্ঞ পরামর্শ, সচেতনতা, তারপরে এটা নিয়ে সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, তারপরে মূলধারার যে মিডিয়াগুলো রয়েছে এই মিডিয়াগুলোর এক্ষেত্রে ব্যাপক ভূমিকা, এগুলোর প্রয়োজন আছে। এগুলোর কম্বিনেশনের মধ্যে দিয়ে এমন একটা মেকানিজম তৈরি করতে হবে যাতে মানুষ সুস্পষ্টভাবে বুঝতে পারে যে কোনটা গুজব আর কোনটা হচ্ছে অথেন্টিক নিউজ। যেমন একটা কথা আমি বারবার বলে আসছি যে ঠিক আপনার ৭১ টিভি ঠিক যেভাবে এই গুজবের বিষয়টাকে সামনে নিয়ে এসে ঠিক যেভাবে সচেতনতা সৃষ্টির জন্য চেষ্টা করছে, এই ভূমিকাটা প্রত্যেকটা মিডিয়া হাউসকে পালন করতে হবে। যেমন দৈনিক পত্রিকাগুলো প্রতিদিন একটা কলাম পত্রিকার মধ্যে রাখতে পারে যে ওই দিন কি কি ফেক নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এটা যদি সাথে সাথে তারা ওই কলামের মধ্যে প্রতিদিন লেখেন, প্রত্যেকটা পত্রিকায় এরকম ২-৩টা নিউজ, এটা অনেকটা কভার করা যায়। আর এর পাশাপাশি গভর্নমেন্টকে এটার জন্য মেকানিজম তৈরি করার জন্য, যে একটা পলিসি মেকিং করার জন্য যে ধরনের স্টাডি প্রয়োজন, সেইটা গভর্নমেন্টকে শুরু করতে হবে এবং একটা পলিসি মেকিং এর দিকে যেতে জনাব হবে। মেজবাউল এটা আজম, আপনি policy যখন making করার পলিসির জন্য- কথা বলছেন, আপনি আসলে যে ধরনের পলিসি এখন এই মুহূর্তে আমাদের দরকার, সেই জায়গা থেকে একটু আপনার পরামর্শ চাই। আসলে কি ধরনের পলিসি আমাদের দরকার বা কোন ধরনের সূত্র আসলে আমরা অনুকরণ করতে পারি? কোনো কি দেশ রয়েছে উদাহরণ হিসেবে আমরা নিতে পারি, নাকি কোনো ধরনের কোনো একটি জায়গা থেকে আমরা সেই বুদ্ধিটা নিতে পারি? কি বলবেন? জি, এটা নিয়ে এক কথায় বলা যাবে না, তবে ব্যাপক ধরনের স্টাডি এবং বিশেষজ্ঞদের কাছ থেকে সেই পরামর্শগুলো আসতে হবে। যেমন আমার একটা পরামর্শ আমি সবসময় বলি, যেমন একটা হচ্ছে যে গভর্নমেন্ট এমন একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ জাতীয় একটা কাজ করতে পারে, যেখানে পাবলিক অফিসের পাশাপাশি প্রাইভেট যে ফ্যাক্ট চেকাররা রয়েছে তাদের সাথে একটা কোলাবোরেশনের মধ্য দিয়ে এভরিডে গভর্নমেন্টের কোনো একটা প্রতিষ্ঠান থেকে এভরিডে ফেক নিউজ গুলোকে চিহ্নিত করা হবে এবং ওটার ওয়েবসাইটে প্রতিদিন এটা আপডেট দেওয়া হবে এভরিডে, মানে প্রতি আওয়ার কি কি ফেক নিউজ আমাদের সামনে চলে আসতেছে। এটি একটি এটা ভালো এখন সিদ্ধান্ত। যেতে এই পারে। ধরনের অনেকগুলো এই ধরনের পদক্ষেপই আসলে নানা সময় আমরা নানা বিশ্লেষকদের কাছ থেকেও সেই পরামর্শ পেয়েছি। মেজবাউল আজম, আমরা এই বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা চালিয়ে যাব। পলিসিগুলো নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ এই ধরনের অপতথ্য বা গুজব ঠেকানোর জন্য কি ধরনের পলিসি বা কি ধরনের পদক্ষেপ আসলে আমাদের নেওয়া দরকার। আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, আমরা যখন এই ধরনের অপতথ্য বা গুজবগুলো দেখি বিভিন্ন জায়গায়, যখন সাধারণ মানুষের কাছে যখন পৌঁছে যায়, আপনি কি মনে করেন এগুলো আসলে স্থানীয় উন্নয়ন এবং সরকারি সেবা নিয়ে সাধারণ মানুষের মাঝে অনাস্থা তৈরি করে? ডেফিনেটলি এটা যেহেতু মানুষ, এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটা বিষয় এবং সাধারণ মানুষের মধ্যে যেহেতু এটা আইডেন্টিফাই করার যে টেকনিক গুলো তাদের জানা নেই, যার ফলে স্বাভাবিকভাবে তারা এটা যখন বিশ্বাস করতে শুরু করবে, তখন এটা গভর্নমেন্টের যে কোনো ধরনের উন্নয়ন পরিকল্পনা, যে কোনো ধরনের কাজের স্ট্র্যাটেজি সবকিছু নিয়ে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টির একটা বড় ধরনের ঝুঁকি এখানে অবশ্যই থাকবে। তো সেই ঝুঁকিটা এড়ানোর জন্য আসলে বিভিন্ন ধরনের পলিসি নিতে হবে। যেমন আপনি
একটা পলিসির কথা আপনাকে কিছুক্ষণ আগে বললাম। আরো বিভিন্ন ধরনের পলিসি কতগুলো আছে প্রোটেক্ট করার জন্য, যাতে এই গুজব যাতে কেউ ছড়াতে না পারে। আরেকটা আছে গুজব ছড়ানোর পরে আইডেন্টিফাই যখন হবে সেটার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অনেক ধরনের প্রিএমটিভ পলিসিও নিতে হবে, যাতে এই ঘটনাগুলোই ঘটতে না পারে সোসাইটিতে। তো এই পলিসিগুলো নেওয়ার জন্য রাষ্ট্রের বিভিন্ন ধরনের মেকানিজমকে কাজে লাগাইতে হবে, এবং পাশাপাশি জনগণের মধ্যে, বিশেষ করে তরুণ সমাজ, ছাত্র সমাজের মধ্যে, বিশ্ববিদ্যালয় থেকে স্কুল কলেজ পর্যন্ত সবার মাঝে এই বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য এটাকে কাজে লাগানো যেতে পারে। সেক্ষেত্রে একটা বিষয় আমি সবসময় বলি যে স্কুল কলেজগুলোতে আইটি রিলেটেড একটি সাবজেক্ট রয়েছে, আপনি জানেন। তো সেই সাবজেক্টটা স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে পড়ানো হচ্ছে, কিন্তু সেখানে এই গুজব প্রতিরোধে কি ধরনের প্রিএমটিভ মেজার নেওয়া যায়, কি ধরনের ছাত্রদেরকে কিভাবে প্রশিক্ষিত করে তোলা যায়, সেই বিষয়ে কিন্তু ব্যাপক সেই কারিকুলামটা ওইভাবে, আমি যতটুকু দেখেছি, ওইভাবে সাজানো নাই। তো এই আইটি রিলেটেড এই কোর্সটাকে কাজে লাগিয়ে, সাবজেক্টটাকে কাজে লাগিয়ে কিন্তু ছাত্রদের মাঝে এটা ব্যাপক পরিমাণে এটার প্রশিক্ষণের আয়োজন একটা গভর্নমেন্ট করতে পারে বা কাজে লাগাতে পারে। এটা একটি চমৎকার বড় বলেছেন ধরনের মেজবাউল সুযোগ। আজম। এটি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি এই ধরনের একটি সংস্করণ আনা যায়, তাহলে খুব সহজেই তরুণরা যারা রয়েছে তারা অন্তত বুঝতে পারবে যে কোনটি আসল তথ্য এবং কোনটি অপতথ্য। এ তো রইল আমাদের যুব সমাজ রয়েছে তাদের জন্য, কিন্তু যারা ইতিমধ্যেই প্রাপ্তবয়স্ক বয়সের মধ্যে রয়েছেন তাদের যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর যে সংখ্যা, সেটিও কিন্তু নেহাত কম নয়। ইউটিউব থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, ইনস্টাগ্রাম বা টিকটকেও কিন্তু এই ধরনের প্রচুর ব্যবহারকারী রয়েছে। তাদের জন্য আসলে কি করা যেতে পারে? জি, সেটার জন্য আমি বললাম যে মিডিয়া হাউসগুলোকে কাজ করতে হবে এজন্য, এবং গভর্নমেন্ট এইটা সচেতনতা সৃষ্টির জন্য টেলিভিশনে হোক, সোশ্যাল মিডিয়ায়, পত্র-পত্রিকায় ব্যাপকভাবে এই গুজবে যাতে মানুষ কান না দেয়, এবং কোন জিনিসটা গুজব এই বিষয়ে ব্যাপক বিজ্ঞাপন প্রচার করতে পারে গভর্নমেন্ট, এবং সেটার মধ্য দিয়ে একেবারে সোসাইটির তৃণমূল পর্যায়ে যেন এই জিনিসটা চলে যায়। আরো এই গভর্নমেন্টের এই প্রচারণা চালানোর জন্য যতগুলো সুযোগ রয়েছে, যতগুলা যত ধরনের স্ট্র্যাটেজি, সবগুলোকে অবলম্বন করতে হবে গভর্নমেন্টকে, এবং তৃণমূল পর্যায়ে এটাকে নিয়ে যেতে হবে। তাহলেই মানুষ বুঝতে পারবে যে কোনটা গুজব কিন্তু কোনটা গুজব না। পাশাপাশি যারা গুজব ছড়ায়, বিশেষ করে যে ধরনের এই পেজগুলোকে আইডেন্টিফাই করে গভর্নমেন্ট যদি এটা প্রচার করতে পারে, সেক্ষেত্রে মানুষ বুঝতে পারবে যে কোন পেজগুলো গুজব ছড়ায়। সেই পেজগুলোকে গভর্নমেন্ট আইডেন্টিফাই করতে পারে এবং এটা প্রচার চালাতে পারে। এটা একটা ব্যাপক আর সাম্প্রতিক effective সময়ে আমরা অবদান যে রাখবে। ধরনের অপতথ্যগুলো আসলে ছড়াতে দেখছি এবং যে ধরনের গুজবগুলোকে নিয়ে আসতে দেখছি, আমরা কিন্তু খুব বেশি দেখছি না যে যারা আসলে এই ধরনের গুজব ছড়াচ্ছে তাদের কোনো শাস্তির আওতায় তারা আসলো, বা তাদের পেজ নিয়ে বা তাদের আইডিগুলোকে নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো। কারণ হচ্ছে গিয়ে যখনই ধরতে যাওয়া হয়, দেখা হয় ওই আইডি হয়তো থাকে না, বন্ধ হয়ে যায়, অথবা বেশিরভাগ সময় আমরা দেখি হয়তো দেশের বাইরে থেকে এটা করা হচ্ছে। আইডির যিনি মালিক তিনি দেশের বাইরে অথবা দেশে থাকলেও খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে আপনি কি মনে করেন আমরা গত 17 বছরের ডিজিটাল বাংলাদেশের যে প্রসঙ্গ তুলে এনেছি, যে কথা এতদিন বলেছি, আসলে বাংলাদেশ কতটুকু ডিজিটাল, এবং ভবিষ্যতেও আমরা এই কাজগুলো করতে হলে আসলে কোন কোন দিকগুলোকে আসলে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে, একটু বলবেন? জি, এই যে আমি বললাম যে পলিসি রিলেটেড বিষয়টাতে, অর্থাৎ নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যে নতুন যে পলিসি প্রণয়ন করা দরকার, এই বিষয়টা নিয়ে মানে ব্যাপক স্টাডি বা বিগত গভর্নমেন্ট বলেন, এই দীর্ঘ সময়টাতে এটা নিয়ে ব্যাপক কোনো স্টাডি হয়নি, এবং এটা নিয়ে তেমন একটা কাজ হয়নি। তো এখন নতুন গভর্নমেন্ট এসেছে, এই নতুন গভর্নমেন্ট এই বিষয়টাকে, বিশেষ করে তথ্য মন্ত্রণালয় যদি এই বিষয়টাকে সিরিয়াসলি নেয়, এবং কি ধরনের এফেক্টিভ পলিসি যতগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম, এই প্রত্যেকটা বিষয়কে অ্যাড্রেস করে একটি বড় ধরনের প্রকল্প গভর্নমেন্ট এখানে হাতে নিতে পারে, যাতে গুজব প্রতিরোধের জন্য সভা, সেমিনার, ওয়ার্কশপ আয়োজন করা, পলিসি তৈরি করা, বিজ্ঞাপন তৈরি করা, মিডিয়া হাউসগুলোকে এই বিষয় নিয়ে প্রিপেয়ার করা, তারপরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই জিনিসগুলোকে যাতে অ্যাড্রেস করতে পারে সেই ধরনের পার্টনারশিপ তৈরি করা, প্রত্যেকটা জায়গায় হাত দিয়ে যদি সিরিয়াসলি এটাকে অ্যাড্রেস করা যায়, তাহলে একটা এফেক্টিভ ফলাফল আমরা পাবো, আমি বিশ্বাস করি। এখনকার যে সময় দাঁড়িয়েছে, আসলে এই বিষয়টা নিয়ে আসলে পুরোপুরি এখনো পরিকল্পিতভাবে এগোতে হবে, এবং এখনকার সময়কে যেভাবে মুখোমুখি করতে হবে, তাছাড়া ভবিষ্যতের জন্য আসলে প্রস্তুত থাকতে হবে। কারণ প্রযুক্তি যেভাবে এগোচ্ছে, আমাদের অপতথ্য এবং গুজবের ধরন কিন্তু অনেকটাই কাছাকাছি চলে আসছে। ধন্যবাদ মেজবাউল আজম, বেশ কিছু তথ্য এবং পরামর্শ আপনার কাছ থেকে আজ আমরা পেলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।
দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.com/71tv@gmail.com এবং অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথে।